নমস্কার, আপনারা শুনছেন রাত 12টা 5। এটা আমাদের 15 নম্বর এপিসোড। এই এপিসোডে আমরা শুনব এক অন্যরকম মমি রহস্যের ঘটনা। কে কে এই ধরনের গল্প এর আগে শুনেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প। আজকের গল্প মমি রহস্য। শহরের এক প্রান্তে অক্সফোর্ডের পুরনো কলেজ অঞ্চলে বহু প্রাচীন জীর্ণশীর্ণ প্রায় ভেঙে পড়া মিনার ঘরটা দীর্ঘ বয়সের ভার নিয়ে দাঁড়িয়ে আছে। তার খিলানগুলো ভাঙা, বিরাট দরজা দুটো হেলে পড়েছে, ঘন পুরু আইভিলটা আচ্ছন্ন করে রেখেছে মিনারটাকে। এখানে কজন লোক থাকে? নিচ থেকে একটা সিঁড়ি পেঁচিয়ে পেঁচিয়ে ওপরে উঠে গেছে। দোতলা, 3তলা ও 4তলায় একইভাবে সিঁড়ি থেকে দুটো করে ঘর বেরিয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের 3 জন ওখানে থাকে। একান্তে পড়াশোনা বা কাজকর্মের পক্ষে জায়গাটা বেশ ভালো। ওপর তলায় থাকেন এবারক্রেম্বি স্মিথ, মাঝের তলায় এডওয়ার্ড বেলিংহ্যাম, তার নিচে থাকে উইলিয়াম মংহাউস-লি। একেবারে নিচে থাকে চাকর টমাস স্টাইলস। বুড়ো লোকটা ঘরদোর দেখাশোনা করে আর ওপর তলার লোকেদের রান্নাবান্নার কাজকর্ম করে। রাত প্রায় 10টা। 4তলায় নিজের ঘরে আরামকেদারায় শুয়ে সুন্দর স্বাস্থ্যবান এবারক্রেম্বি স্মিথ, সামনে একইভাবে পুরনো বন্ধু জেফ্রো হেস্টি। মস্কো নদীতে নৌকো চালিয়ে ক্লান্ত হয়ে ওরা ফিরেছে। কথা বলতে বলতে হঠাৎ হেস্টি বলল যে মিনারের অন্য দুজনের সঙ্গে স্মিথের বেশি না মেলামেশা করাই ভালো, কেননা মংহাউস-লি বেশ ভালো হলেও বেলিংহ্যাম কেমন যেন ঠিক সুবিধার নয়। কেন জানতে চাইল স্মিথ। বেলিংহ্যামকে কেন আমি পছন্দ করি না ঠিক বলতে পারবো না। ও চোর বা গুন্ডা বদমাইশ নয়, কিন্তু ও কেমন যেন অদ্ভুত ধরনের। অন্য ছেলেদের সঙ্গে কোনো মিল নেই। বেলিংহ্যামের চোখ দুটোতে ভীষণ ধূর্তামি আর শয়তানি মাখানো। সবাই এও বলে ও মন্ত্রতন্ত্র জানে। অবশ্য গুণও ওর অনেক আছে। পারসি, আরবি, হিব্রু ইত্যাদি প্রাচ্য দেশের অনেক ভাষা ও জানে। স্মিথ জানতে চাইল বেলিংহ্যাম টুকটাক করে কারোর কোনো ক্ষতি করেছে কিনা, তা না হলে ওকে খারাপ বলার কোনো মানেই হয় না। হেস্টি দ্বিধাজড়িত স্বরে বলল, ওকে আমি ঠিক সহ্য করতে পারি না। বিশেষ করে মংহাউস-লির বোন এভেলিনের সঙ্গে ওর যখন বেড়াতে দেখা যায় তখন। লিদের আমি অনেক দিন চিনি। এভেলিনও আমার দীর্ঘকালের পরিচিত। এভেলিন খুব সহজ সরল একটি রূপসী মেয়ে। ওর পাশে বেলিংহ্যামকে দেখলে মনে হয়
যেন ছোট্ট সুন্দর একটা পাখির পাশে একটা কদাকার জঘন্য কোলা ব্যাঙ লাফাতে লাফাতে চলেছে। হেস্টি আরও বলল যে বেলিংহ্যাম সকলের সঙ্গে ঝগড়া করে, সকলের ওপর জোর ফলায়, আবার শাসানোর হুমকিও দেয়। সেদিন নিজেই ঝগড়া করে বন্ধু নর্টনকে শাসিয়েছে। ও সত্যি কেমন যেন অদ্ভুত আর ভয়ঙ্কর। রাত বাড়তে থাকে। স্মিথকে সাবধান করে দিয়ে হেস্টি চলে যায়। স্মিথ ডাক্তারির ছাত্র। হেস্টি চলে যাওয়ার পর সে নিজের পড়ার বইয়ে মনোনিবেশ করে। ডাক্তারি শাস্ত্রের অরণ্যে সে ডুবে যায়। হঠাৎ নিচ থেকে এক তীক্ষ্ণ অথচ অস্পষ্ট শব্দ সে শোনে, যেন কার দীর্ঘশ্বাস, কার আর্তনাদ। মনে হয় বেলিংহ্যামের ঘর থেকেই শব্দটা ভেসে আসছে। স্মিথের হঠাৎ মনে পড়ল বেলিংহ্যাম সম্বন্ধে তার বন্ধু হেস্টির মতামত। হেস্টি অত বিরূপ কেন? বেলিংহ্যাম তো প্রতিবেশী বন্ধু হিসেবে খারাপ নয়। ওর ঘরে অনেক রাত অবধি আলো জ্বলে। মনে হয় বেশি রাত পর্যন্ত পড়াশোনা করে। তবে হেস্টিও কারোর নামে নিন্দামন্দ করে না, যদিও সে বেশ স্পষ্টভাষী। আবার পড়ায় মন দিল স্মিথ। হঠাৎ অন্ধকার রাত্রির বুক ভেদ করে একটা তীব্র ভয়াবহ আর্তনাদ শোনা গেল। রক্ত যেন জমাট বেঁধে যায়। আতঙ্কিত স্মিথ শিউরে উঠল। সে স্তব্ধ, বিমূঢ়, বুঝতে পারবে না কি করবে। হঠাৎ সবেগে তার ঘরে ঢুকলো মংহাউস। হাঁপাতে হাঁপাতে বলল, এক্ষুনি চলো, বেলিংহ্যাম অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছে। অতি দ্রুত সিঁড়ি দিয়ে নেমে এলো তারা। বেলিংহ্যামের ঘরে ঢুকেই স্মিথ দারুণ চমকে উঠল। বেলিংহ্যামের ঘরটা প্রায় একটা মিউজিয়াম। ঘরের চারিদিকের দেওয়ালে প্রাচ্য ও মিশর দেশের প্রাচীন, অদ্ভুত, বিচিত্র সব নিদর্শন। বিভিন্ন ভাঙা চোরা মূর্তি, রাজাদের কারুকার্য করা প্রচ্ছন্ন পোশাক, অস্ত্রশস্ত্র, বিভিন্ন জন্তু জানোয়ারের মাথা, হোরাম, আইসিস, অজিরিস প্রভৃতি দেবতার অদ্ভুত মূর্তি। ছাদ থেকে ঝুলছে হাঁ করা মুখ একটা বিশাল কুমির। ঘরের মাঝখানে টেবিলে ছড়ানো টুকরো কাগজ, অদ্ভুত দর্শন গাছের ছালের মতো শুকনো পাতা, আর প্যাপিরাস গাছের পাতার একটা পুঁথি। সামনে দেওয়ালের দিকে তাকিয়ে ভয়ে চমকে উঠল স্মিথ। বাক্সে একটা মমি রাখা হয়েছে, পোড়া কাঠের মতো কুচকুচে কালো, কোঁকড়ানো, বিরাট ঈগল নখের মতো অস্থি সর্বস্ব বড় বড় আঙুলগুলি। কি বিভৎস দেখতে! মমির ঠিক মুখোমুখি চোয়ালে বেলিংহ্যাম শুয়ে। ভয়ে তার চোখ ফেলে বেরিয়ে আসছে। স্মিথ পরীক্ষা করে দেখল বেলিংহ্যামকে। তারপর
দুজনে ধরাধরি করে ওকে সোফায় শুইয়ে দিল। স্মিথ বলল, ওর কি হয়েছিল জানো? মঙ্কহাউস বলল, না, আমি ঠিক জানি না। ওর চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে এসে দেখি ওই অবস্থা। সঙ্গে সঙ্গে আমি ওপরে গিয়ে তোমাকে ডেকে আনি। বেলিংহ্যাম ভীষণ ভয় পেয়েছে। তার মুখ রক্তশূন্য, বিবর্ণ, চোখের মণি দুটো টেনে বেরিয়ে আসছে। তার মুখের গঠনটা যেন কেমন পাল্টে গেছে। কোনো এক ভয়ঙ্কর অলৌকিক আতঙ্কে মুখের এই অভিব্যক্তি। মঙ্কহাউস বলল, মনে হচ্ছে মমিটা দেখেই ও এরকম ভয় পেয়ে গেছে। আর একবার ঠিক এরকম ভয় পেয়েছিল, আর সেবার মমিটাও ছিল ঠিক ওই রকম সামনে। আসলে বেলিংহ্যাম একটু অদ্ভুত ধরনের ছেলে। প্রাচীন জিনিসপত্রে ওর আগ্রহ খুব বেশি। প্রাচীন পুঁথিপত্রের ভাষাও ওর জানা। এ বিষয়ে ও খুবই অভিজ্ঞ। আস্তে আস্তে ফিরে আসছে বেলিংহ্যামের জ্ঞান। ক্রমে ও চোখ চাইল। হঠাৎ মমিটা দেখেই ও চমকে উঠল। তাড়াতাড়ি করে প্যাপিরাস পাতার পুঁথিটা নিয়ে ড্রয়ারে চাবি দিয়ে দিল। তারপর এদের দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলল মঙ্কহাউসকে, তোমরা হঠাৎ এখানে কেন? তোমার চিৎকার শুনে ছুটে এসেছি। এরকম গভীর রাতে তোমার এই সব মমিটমি নিয়ে খেলা বন্ধ করা উচিত। না না, কিছু হয়নি, হঠাৎ শরীরটা একটু খারাপ হয়ে যায়। বেলিংহ্যাম উঠে সেই গাছের ছালের মতো একটা পাতা নিয়ে আলোর চিমনির ওপর ধরে। পাতাটা পুড়ে যায়, ধোঁয়ায় ভরে যায় ঘর। অবশেষে একটা অপরূপ সুমিষ্ট সৌরভে ঘরটা আচ্ছন্ন হয়ে যায়। এরা দুজন বিস্মিত বিহবল। ওদের অবস্থা দেখে বেলিংহ্যাম যেন মজা পেয়েছে। ও মমিটার দিকে তাকিয়ে বলল যে ওটা 4000 বছর আগের এক সম্রাটের। স্মিথ কাছে গিয়ে ভালো করে দেখল মমিটাকে। মমিটার চোখ এখনো গর্ত, কিন্তু সেই অন্ধকার গর্তের মধ্যে যেন একটা লাল আগুন জ্বলছে। একটা আরক্ত আভা ছিটকে বেরোচ্ছে। ময়লা কালো চামড়া হাতের সঙ্গে আটকানো, মাথার খুলিতে কালো চুল, ঠোঁটের ফাঁকে তীক্ষ্ণ দাঁত। দৈত্যাকৃত মমিটাকে দেখলে ভীষণ ভয় করে। মনে হয় যেন এক্ষুনি কার উপর লাফিয়ে পড়বে। স্মিথ ফিরে আসে নিজের ঘরে। দিন কাটছে। স্মিথ বেলিংহ্যামের মধ্যে কোনো নিষ্ঠুরতা বা বর্বরতা দেখে না, যে কথা তার বন্ধু হেস্টি তাকে বলেছিল। বরং বেলিংহ্যামের মাথায় ঘুরত নতুন কিছু আবিষ্কারের বিষয়। পৃথিবীর অনন্ত রহস্য সে জানতে চাইছে। সে বিশেষ করে ভাবত, মানুষ যদি আত্মা
তার উপর অধিকার স্থাপন করতে পারত। বেলিংহ্যামের আর একটা অভ্যাস ছিল নিজের মনে বকবক করা। অনেক সময় গভীর রাত্রে নির্জন স্তব্ধতায় তার ঘর থেকে ফিসফিসানি বা চাপা গলার স্বর স্মিথ শুনতে পেত। কিন্তু কিছু জিজ্ঞাসা করলে বেলিংহ্যাম বেশ বিরক্ত হতো। নিচতলার চাকর টমাস টাইলসও বলেছিল যে বেলিংহ্যাম কেমন যেন পাল্টে যাচ্ছে দিন দিন। সে আপন মনে কথা বলে, ধমকায়, শুধু তাই নয়, মনে হচ্ছে বেলিংহ্যাম ঘরে তালা চাবি দিয়ে বেরিয়ে গেলেও ওর ঘরের মধ্যে কেউ যেন চলাফেরা করে। স্মিথ বিস্মিত হয়, তবু টমাসের কথায় গুরুত্ব দেয় না। পুরো মানুষ কি শুনতে কি শুনেছে কে জানে। একদিন একটা ঘটনা ঘটল, সেটা বেশ অস্বস্তিকর। বেশ রাতে বেলিংহ্যাম স্মিথের ঘরে এসেছে। হঠাৎ তাদের মনে হলো বেলিংহ্যামের ঘরের দরজা কে যেন খুলল। সিঁড়িতে শোনা গেল কার একটা পায়ের শব্দ, কিন্তু সব দরজাই তো বন্ধ আছে। তাছাড়া এত রাতে কেই বা আসবে? কিন্তু অস্বাভাবিকভাবে ছুটে ঘর থেকে বেরোলো বেলিংহ্যাম। অর্ধেক সিঁড়ি গিয়ে কাকে যেন ধমকালো, তারপর ঘরে গিয়ে দরজায় তালা চাবি দিল। স্মিথের ঘরে ফিরে এসে বলল যে তার কুকুরটা হঠাৎ বেরিয়ে পড়েছিল। বেলিংহ্যামকে কেমন যেন শুকনো ফ্যাকাশে দেখাচ্ছে। স্মিথ অবাক হয়, বেলিংহ্যামের কুকুর আছে সে তো কোনোদিনও দেখিনি। তবে পায়ের শব্দটা কার? পরদিন ভোরে কড়া নাড়ার শব্দে স্মিথের ঘুম ভাঙে। হেস্টি ছুটতে ছুটতে এসে বলে যে কাল রাত্রে নর্টনকে খুন করার চেষ্টা করেছে। রাতে ফেরার সময় কলেজের গেটের সামনে হঠাৎ ওপরের বিশাল আম গাছ থেকে একটা ভয়ঙ্কর জন্তু নর্টনের ওপর ঝাঁপিয়ে পড়ে। লোহার সাঁড়াশির মতো হাত দিয়ে তার গলা টিপে ধরে। নর্টন মরেই যেত। হঠাৎ দুজন লোক এসে পড়ায় জন্তুটা তাকে ছেড়ে পালায়। ঘন অন্ধকারে সেই ভয়ঙ্কর জন্তুটাকে ঠিক চেনা যায়নি। ভয়ে আতঙ্কে নর্টন আর ঘরের বাইরে বেরোয়নি। বেলিংহ্যামই না কদিন আগে নর্টনকে শাসিয়েছিল। সেদিনই বাড়ি থেকে বেরোবার সময় স্মিথ শুনল যে বেলিংহ্যামের সঙ্গে মঙ্ক হাউসের ঝগড়া হচ্ছে প্রচন্ড। মঙ্ক হাউস বলল যে সে কোনো দিনই তার বোনের সঙ্গে বেলিংহ্যামের বিয়ে দেবে না। জেনে শুনে সে ইভকে কবরে পাঠাবে না। বেলিংহ্যাম বলল যে যদি মঙ্ক হাউস তার কথা না শোনে তবে
তাকে কঠিন অনুতাপ করতে হবে। অতি ক্রুদ্ধভাবে দুজনে দুদিকে চলে গেল। বিকেলে নদীর ধারে দাঁড়িয়ে স্মিথ বাইক প্রতিযোগিতা দেখছে। হঠাৎ মঙ্কহাউস এলো। কিছু কথা বলার জন্য মঙ্কহাউস তাকে নিয়ে গেল নদীর ধারে ছোট্ট একটা বাগান বাড়িতে। নির্জনে পড়ার জন্য তার বন্ধু হ্যারিংটন এটা ভাড়া নিয়েছে। মঙ্কহাউস বলল, বেলিংহ্যামের কাছ থেকে দূরে থাকাই উচিত। কেন? ও ভয়ঙ্কর বিপজ্জনক। ওর কথা সব আমায় বলেছে, তাতেই আমি বুঝেছি ওর স্বরূপ। তুমি আজই ঘরটা পাল্টাবার চেষ্টা করো। ও হয়তো ইচ্ছাকৃতভাবে তোমার কোনো ক্ষতি করবে না, কিন্তু যে কোনো সময়েই তোমার বিপদ হতে পারে। স্মিথ বলিষ্ঠ ও সাহসী। সে অকারণে ভয়ে অমন সুন্দর নির্জন পরিবেশ ছাড়তে কিছুতেই রাজি নয়। ওখানে লেখাপড়া করার কত সুবিধা। তবু সে মঙ্কহাউসকে ধন্যবাদ জানালো তার শুভ কামনার জন্য। সন্ধ্যা হয়েছে। অন্ধকার সিঁড়ি দিয়ে স্মিথ উঠছে। বেলিংহ্যামের দরজা খোলা। ঘরে কেউ নেই, কিন্তু বাতি জ্বলছে। স্মিথ উঁকি মারল ভেতর। মমিটা নেই, শুধু বাক্সটা আছে। বেলিংহ্যাম ওটাকে হয়তো কোথাও সরিয়ে রেখেছে। স্মিথ উপরে উঠছে। অন্ধকারে কে যেন পাশ দিয়ে উপরে চলে গেল। গায়ে যেন ধাক্কাও লাগলো। স্মিথ ডাকলো, কিন্তু কেউ সাড়া দিল না। কার পায়ের শব্দ ওটা? কে ধাক্কা দিল? কে? আলো জ্বালিয়ে বসতে না বসতেই ছুটতে ছুটতে হেস্টি এলো। হাঁপাতে হাঁপাতে বলল যে মঙ্কহাউস জলে ডুবে গেছে। এখনো চেষ্টা করলে বোধহয় তাকে বাঁচানো যেতে পারে। মঙ্কহাউস আছে হ্যারিংটনের বাড়িতে। সিঁড়ি দিয়ে দ্রুত নামবার সময় স্মিথ দেখল বেলিংহ্যামের দরজা তখনও খোলা। স্মিথ ঘরের ভেতর নজর করল। তার রক্ত যেন গর্জন করে লাফিয়ে পড়ল। সেই মমিটা রয়েছে বাক্সে, আর তার চোখের কোটরের জমাট অন্ধকার থেকে আরক্ত আভা ছিটকে বেরোচ্ছে। বিমূঢ় বিহ্বল স্মিথের হুঁশ ফিরল হেস্টির ডাকে। দুজনে ছুটল। স্মিথ মঙ্কহাউসের জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করছে। অনেক প্রয়াসের পর তার চেতনা ফিরল। ভয়ালো আতঙ্কে বিস্ফোরিত চোখে মঙ্কহাউস বলল, আমাকে কেউ ঠেলে জলে ফেলে দিয়েছে। নদীর দিকে সামনে করে দাঁড়িয়েছিলাম। কে যেন পালকের মতো তুলে আমাকে জলে ছুঁড়ে ফেলে দিল। লি, আমি একথা বিশ্বাস করি। মঙ্কহাউসের কানের কাছে মুখ এনে আস্তে আস্তে বলল স্মিথ। জমাট বাঁধা বিস্ময় নিয়ে লি মঙ্কহাউস মুখ তুলল।
মৃদু স্বরে বলল, তুমি বিশ্বাস করছো স্মিথ? হ্যাঁ। ফেরার সময় স্মিথ চুপচাপ ভাবছে অনেক কথা। বেলিংহ্যামের ঘর থেকে মমিটা চলে গেল। সিঁড়িতে তার পায়ের শব্দ। আবার অবিশ্বাস্যভাবে মমিটার ফিরে আসা। লং নর্টন আক্রান্ত হয়েছিল কদিন আগে। তাকে বেলিংহ্যাম শাসিয়েছিল। আজকে লি মংহাউস আক্রান্ত। তাকেও বেলিংহ্যাম শাসানি দিয়েছিল। সমস্ত ব্যাপারগুলো আসছে একই উৎস থেকে এবং এমন এক ভয়াবহ অলৌকিক পৈশাচিক ব্যাপারের মধ্যে লুকিয়ে আছে যা মানুষ কল্পনাও করতে পারে না। বেলিংহ্যাম নিশ্চয়ই অপরাধী, কিন্তু যে ভয়ঙ্কর উপায়ে সে তার কাজ সম্পন্ন করে চলেছে তা ভাবলেই শিউরে উঠতে হয়। বাড়িতে ঢোকার সময় তাকে বেলিংহ্যাম ডাকলো। শয়তানিতে তার চোখ দুটো যেন জ্বলছে। স্মিথের মন রাগে পুড়ে যাচ্ছে। হঠাৎ বিদ্রুপের ভঙ্গিতে বেলিংহ্যাম তাকে জিজ্ঞেস করলো লির কথা। রাগে ফেটে পড়ল স্মিথ। জ্বালা ভরা কণ্ঠে সে বলল, তুমি শুনলে খুশি হবে না যে লি বেশ ভালোই আছে। বিপদের কোনো সম্ভাবনা নেই। তোমার শয়তানি এবারে বিশেষ সুবিধা করতে পারেনি। অবাক হওয়ার ভান করলো বেলিংহ্যাম। আমি কিছুই বুঝতে পারছি না স্মিথ। তুমি ভাবছো আমি লির দুর্ঘটনার জন্য দায়ী? নিশ্চয়ই। ক্রোধে গর্জনে বলে উঠল স্মিথ। তোমার এই কঙ্কালটাকে জাগিয়ে লির পেছনে ওকে লেলিয়ে দিয়েছো। বেলিংহ্যাম প্রতিবাদ করে, তা কি করে সম্ভব হয়? স্মিথ তীব্র স্বরে বলল, তোমাকে শেষবারের মতো সাবধান করছি বেলিংহ্যাম। তুমি এখানে থাকার সময় কলেজের বন্ধুদের যদি কোনো ক্ষতি হয় আমি তোমাকে ছেড়ে দেব না। আর তার জন্য দায়ী থাকবে তুমি। তোমার ওই মিশর দেশের টুকটাক শয়তানি এখানে চলবে না। পরদিন সন্ধ্যাবেলায় স্মিথ ঘর ছেড়ে বেরিয়েছে। ডাক্তার বন্ধু প্যাটারসনের কাছে যাবে। নির্জন গাছপালা ঢাকা পথ দিয়ে স্মিথ চলছে। শান্ত বাতাস বইছে ঝিরঝির করে। আকাশে মেঘের আনাগোনা। ম্লান জ্যোৎস্নায় চারপাশ ঢাকা। নির্জন পথে স্মিথ জোরে পায়ে চলছে। সামনে পার্ক। পার্কের ওপারে বন্ধু প্যাটারসনের বাড়ি। স্মিথ পার্কে ঢুকলো। হঠাৎ দেখলো ছায়ার মতো কি যেন একটা তার দিকে এগিয়ে আসছে দ্রুত বেগে। অন্ধকারে তার চোখের কোটর থেকে যেন লাল আগুন ঠিকরে বেরোচ্ছে। ভয়ে আতঙ্কে প্রাণ রক্ষার তাগিদে দ্রুত ছুটল। ভয়ঙ্কর মৃত্যু ছুটে আসছে পেছনে। নুড়ি ছড়ানো পথে স্মিথের পা আটকে যাচ্ছে। সে পারছে না জোরে দৌড়তে। ভীষণ ভয়ালো নেকড়ের মতো হিংস্র মমিটা তীব্র বেগে ছুটে আসছে।
চোখ দুটো জ্বলজ্বল করছে রক্তচুনির মতো। কুচকুচে কালো অস্থি সর্বস্ব একটা হাত তার দিকে বাড়ালো। আর পরিত্রাণ নেই। বাঁচবার অদম্য তাগিদে স্মিথ প্রাণপণে ছুটছে। সামনে প্যাটারসনের বাড়ি। ঈশ্বরকে ধন্যবাদ, দরজাটা খোলা। আপ্রাণ প্রয়াসে দমকা হাওয়ার মতো ঘরে পৌঁছে কোনো মতে খিল আটকে অস্ফুট আর্তনাদ করে অচেতনের মতো শুয়ে পড়ল। ছুটে এলো প্যাটারসন। কিছু পরে সুস্থ হলো স্মিথ। বন্ধুকে বলল সব কথা। বেলিংহ্যামের অজ্ঞান হওয়া থেকে শুরু করে সব কথাই সে বলল। প্যাটারসন বিষয়ে স্তম্ভিত। সে যেন বিশ্বাস করতে পারছে না এসব। বিশ্বাস করো প্যাটারসন, এর একটা শব্দ মিথ্যে নয়। পুরনো পুঁথি থেকে মন্ত্র শিখে তা দিয়ে মমিকে জীবন্ত করে মানুষের ওপর প্রতিশোধ নেওয়ার পৈশাচিক পথ পৃথিবীতে বোধহয় আর কেউ গ্রহণ করেনি। কিন্তু আমি এসব প্রতিশোধ নেবই। বন্ধু বান্ধবের জন্য মানবিক আদর্শের কথা বিবেচনা করে অন্তত নিজেকে বাঁচাবার তাগিদে এটা আমার করতেই হবে। রাতটা বন্ধুর ওখানেই কাটালো স্মিথ। পরদিন বেরিয়ে বন্দুকের দোকানে গিয়ে ভারী একটা রিভলভার কিনে তাতে দুটো কার্তুজ পড়ল। তারপর দ্রুত এলো মিনারে। কোনো রকম শব্দ না করে স্মিথ ঢুকল বেলিংহ্যামের ঘরে। বেলিংহ্যাম বসে কি যেন লিখছে। মমিটা বাক্সর মধ্যে শক্ত হয়ে শুয়ে আছে। স্মিথ সশব্দে দরজাটা বন্ধ করল। দরজা বন্ধ করার শব্দে বেলিংহ্যাম চমকে উঠল। আরো ভীষণভাবে চমকালো স্মিথকে দেখে। স্মিথ এখনো জীবিত? স্তব্ধ বিস্ময়ে স্মিথের দিকে সে হাঁ করেছে। স্মিথ রিভলভারটা বার করে হাতে ধরল। স্মিথ, কি ব্যাপার? অস্ফুট স্বরে বলল বেলিংহ্যাম। টেবিল থেকে ওই লম্বা ছুরিটা নিয়ে মমিটাকে খণ্ড খণ্ড করে কেটে ফেল। স্মিথ দৃঢ় আদেশের স্বরে বলল, 5 মিনিটের মধ্যে কাজ আরম্ভ না করলে বুলেট দিয়ে তোমার খুলি উড়িয়ে দেব। বেলিংহ্যাম অনুনয় বিনয় করল অনেক। স্মিথ অনড়। রিভলভার ধরা তার কঠিন মূর্তির দিকে তাকিয়ে ভীত বেলিংহ্যাম ছুরিটাকে মমির বুকে ঢুকিয়ে দিল। ছুরির আঘাতে আঘাতে শুকনো হাড় পাঁচড়া খসে পড়তে লাগলো। পুরনো ধুলোর গন্ধে ঢেকে গেল ঘর। শেষ পর্যন্ত মমির কঙ্কালটা ভেঙে হুড়মুড় করে মাটিতে পড়ল। অন্ধকারে গহ্বরে তার চোখ দুটো যেন তখনও জ্বলছে। স্মিথ এবার আদেশ করল কঙ্কালটাকে আগুনের মধ্যে ফেলে দিতে। মমির খণ্ড বিখণ্ড অংশগুলোকে ঝুলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে ফেলতে সব হু হু করে জ্বলে উঠল। মমি পোড়ার এক বিশ্রী বিকট গন্ধে ঘর ভর্তি হয়ে উঠল। অসহ্য দুর্গন্ধে স্মিথের বমি এসে গেল, কিন্তু সে দৃঢ় নির্বিকার।
কিছু পরে মমির আর কোনো চিহ্ন রইল না। এবার নিশ্চয়ই তুমি খুশি হয়েছো? প্রশ্ন করল বেলিংহ্যাম। তার চোখে ঘৃণা, মুখে বিদ্রূপ। না, মমির সঙ্গে সবকিছু তোমাকে নষ্ট করতে হবে, যেন ভবিষ্যতে আর বদমাইশি করতে না পারে। বেলিংহ্যাম গাছের ছালের মতো শুকনো পাতাগুলি নিয়ে আগুনে ফেলল। আগুন দাউ দাউ করে জ্বলল। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল ঘর। পরে একটা অপরূপ সুমিষ্ট সৌরভে ঘরটা আচ্ছন্ন হয়ে গেল। এবার পুঁথিটা বার করো, রিভলভার উঁচিয়ে স্মিথ বলল। পুঁথি? সেটা আবার কি? প্যাপিরাস পাতার হলদে রঙের পুঁথি, যেটা তুমি ড্রয়ারের মধ্যে চাবি দিয়ে রেখেছ। বেলিংহ্যাম যেন আঁতকে শিউরে উঠল। ওই মূল্যবান পুঁথি সে প্রাণ গেলেও নষ্ট করতে পারবে না। তাছাড়া ওর মধ্যে অলৌকিক শক্তির চাবিকাঠি আছে। সে স্মিথকে শিখিয়ে দেবে কেমন করে মৃত আত্মাদের রাত্রিবেলায় জাগ্রত করতে হয়, তাদের রক্ষা করতে হয়। দৃঢ় প্রতিজ্ঞা, কঠিন হৃদয় স্মিথ ড্রয়ারের চাবি খুলে পুঁথিটা টেনে বার করল। বেলিংহ্যাম বাধা দিতে এলো। স্মিথ তাকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিল ঘরের কোণে। পুঁথিটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে নিক্ষেপ করলো অগ্নিকুণ্ডে। সব ছাই হয়ে গেল। তারপর আর বিশেষ কিছুই হয়নি। অক্সফোর্ডের পুরনো এলাকায় সেই রকম ঘটনা আর ঘটেনি। বেলিংহ্যাম অক্সফোর্ড ছেড়ে চলে গেছে সুদানের দিকে। সে জানে প্রকৃতির রহস্য অসীম। সেই অনন্ত রহস্যের মধ্যে সে যেতে চায়, জানতে চায় তার স্বরূপ। হয়তো সেই পথের সন্ধান এখনো সে করে চলেছে। আজকের গল্প এখানেই শেষ করলাম। ফিরে আসব পরের এপিসোডে নতুন কোনো গল্প নিয়ে। আর এই গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ফিরে আসব পরের এপিসোডে নতুন কোনো গল্প নিয়ে।